সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্বটা দেখব। ওই পর্বটার মধ্যে আমরা আজকে লিপ ইয়ার বছর, এরপরে একটি ধনাত্মক সংখ্যা, একটি সংখ্যা শূন্য, ঋণাত্মক নাকি ধনাত্মক, এরপরে ধারা, এরপরে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো আলোচনা করবো। ইতিমধ্যে আমি একটা ক্লাস আপলোড করছি, ওটার মধ্যে বাকিগুলো আলোচনা আছে। যারা আজকের ক্লাসটা দেখতেছেন ওরা অবশ্যই প্যালেস থেকে প্রথম ক্লাসটা দিয়ে আসবেন, ঠিক আছে? তো দেখেন, একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য, এর ফ্লো চার্ট, অ্যালগরিদম এন্ড সি প্রোগ্রাম তৈরি করব। একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য। তো মনে করেন সংখ্যাটা হলো n, ঠিক আছে? তো প্রথমে শুরু করব, স্টার্ট ইনপুট n। আমি প্রথমে শুরু করলাম, স্টার্ট করলাম, এরপরে ইনপুট হিসেবে কি নিলাম, n নিলাম, ঠিক আছে? তো n নেওয়ার পরে এখন আমি একটা সিদ্ধান্ত নিব যে n ইজ ইকুয়াল 0। ফার্স্টে আমি সিদ্ধান্তটা নিলাম কি n ইজ ইকুয়াল 0। n এর মান কি শূন্যের সমান? উত্তর আসবে দুটা, হ্যাঁ বা না। হ্যাঁ হলে n এর মান শূন্য, আর না হলে n এর মান শূন্য না। তো দেখেন, আমি এদিক দিয়ে লিখলাম নো, অথবা এদিক দিয়ে লিখলাম ইয়েস, এদিক দিয়ে লিখলাম কি নো। ইয়েস মানে n এর মান শূন্য, তখন আমি প্রিন্ট করে নিব n, প্রিন্ট n, ঠিক আছে? n শূন্য, 0, প্রিন্ট 0, বুঝছেন? যদি আমি লিখলাম n ইকুয়াল 0, মানে n এর মান কি শূন্য, দেখেন একটু মনে করেন মানটা যদি n ইজ ইকুয়াল 0 লিখলাম, n এর মান যদি 0 হয় তাহলে এটা সত্য। আর যদি n এর মান 1 হয় তাহলে n এর মান 0 না, হয় ধনাত্মক হবে নয়তো কি হবে, ঋণাত্মক হবে। তো এদিক দিয়ে যখন নো লিখলাম, নোতে কি আসলো, হ্যাঁ আরেকটা সিদ্ধান্ত নিলাম যে n গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, আপনারা চাইলে এটা লিখতে পারেন n লেস দেন 0 অথবা n গ্রেটার দেন 0। আমি বললাম যে n এর মান কি 0 অপেক্ষা বড়, উত্তর আসবে কি দুটা, ইয়েস অর নো। যদি উত্তর ইয়েস আসে তাহলে এটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, প্রিন্ট, ঠিক আছে? আর যদি নো আসে তাহলে এটা কি ঋণাত্মক সংখ্যা, প্রিন্ট নেগেটিভ, নেগেটিভ। আর যদি ইয়েস আসে যে n এর মান শূন্য অপেক্ষা বড়, তাহলে আমরা জানি শূন্য অপেক্ষা বড় মানগুলোর বলে ধনাত্মক, আর শূন্য অপেক্ষা ছোট মানগুলোর গুলো কি ঋণাত্মক, তাহলে কি পজিটিভ, পজিটিভ নাম্বার। তো দেখেন, আমার একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য, আমার প্রশ্ন আনসার হয়ে গেছে। আমি প্রথমে স্টার্ট করলাম, ইনপুট হিসেবে n নিলাম, প্রাথমিক পর্যায়ে আমি n এর 0 এর সাথে তুলনা করলাম যে n ইজ ইকুয়াল 0 কি সত্য, উত্তর হলো ইয়েস, ইয়েস হলে 0 প্রিন্ট। আর যদি নো হয় তাহলে আমার n এর তুলনা করতে হবে n 0 অপেক্ষা বড় কিনা দেখতে হবে, বা n 0 অপেক্ষা ছোট কিনা দেখতে হবে। আমি লিখলাম n গ্রেটার দেন 0, তাহলে n 0 অপেক্ষা বড়, উত্তর হলো ইয়েস, ইয়েস মানে n বড়, বড় মানে ধনাত্মক সংখ্যা, প্রিন্ট পজিটিভ নাম্বার। আর যদি নো আসে তাহলে প্রিন্ট নেগেটিভ, ঠিক আছে? এখন আমি এই তিনটারে একত্রিত করব, তারপর এন্ড করব। তিনটারে একত্রিত করে কি করলাম, এন্ড করলাম, ঠিক আছে? এখন আমি যদি এটার অ্যালগরিদম লিখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, অ্যালগরিদমটা কি হবে। তো দেখেন, এদিক দিয়ে অ্যালগরিদম আমি লিখি, এখানে লিখলাম ধাপ 1, ধাপ 1। এই যে ধাপ 1 এ কি করছি, শুরু করছি, তাহলে লিখবো শুরু করি, ধাপ 1 শুরু করি। ধাপ 2 তে কি করছে দেখেন, ধাপ 2 ইনপুট n নেই, নাকি ইনপুট
এন এর মান নেই, ইনপুট এন এর মান নিচ্ছে। এটা হলো ধাপ, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3 ধরি আমি, হ্যাঁ। ধাপ 3, n ইজ ইকুয়াল 0 কি সত্য? n ইজ ইকুয়াল 0 কি সত্য? উত্তর হবে হ্যাঁ বা না, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে এটার 1 2 3 এটার 4 ধরি, হ্যাঁ, অথবা এটার 4 ধরি, এটার 5 ধরি, এটার 4 ধরি। হ্যাঁ হলে 5 নং, এটা কোনো বিষয় না, হ্যাঁ। নং না হলে 4 নং এ যাই, না হলে 4 নং এ যাই। ধাপ 4, n greater than 0 কি সত্য? উত্তর হবে হ্যাঁ বা না। তো হ্যাঁ হলে এটার 4 ধরছি, এটার 5 ধরছি, এটার 6 ধরি, এটার 7 ধরি, ঠিক আছে। হ্যাঁ হলে 6 নং এ যাই, 6 নং, না হলে 7 নং এ যাই, ঠিক আছে। ধাপ 4, এরপরে ধাপ 5, ধাপ 5 ফলাফল 0। ধাপ 6, ধাপ 6 ফলাফল ধনাত্মক, পজিটিভ মানে ধনাত্মক, ফলাফল ধনাত্মক, ঠিক আছে। এরপরে ধাপ 7, 7 ফলাফল ঋণাত্মক। আমার কাজ কিন্তু শেষ, ঠিক আছে। ফলাফল কি করলাম? ঋণাত্মক পেলাম, তার মানে আমার কাজ কি শেষ। এখন আমি যদি এটার সি প্রোগ্রাম তৈরি করি তাহলে কেমনে হবে দেখেন। যদি সি প্রোগ্রাম তৈরি করি তাহলে আমরা প্রথমে হ্যাশ দিব ইনক্লুড studio.h, ইনক্লুড studio.h। আমি গত ক্লাসটার মধ্যে কিন্তু বিস্তারিত জানাইছি যে কিভাবে একটা সি প্রোগ্রাম শুরু করতে হয়, তৈরি করতে হয়। তো অবশ্যই আপনারা যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্টপ করে প্রথম ক্লাসটা দেখবেন, দেখার পর এটা দেখবেন ইজিলি আপনারা এখান থেকে 10টা মার্ক নিয়ে নিতে পারবেন। সো studio.h, এরপর একটা মেইন ফাংশন রান, সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার। মনে করেন আমি এটা কি নিলাম, ইন্টিজার টাইপ ডেটা নিলাম, যেহেতু ধনাত্মক ঋণাত্মক সংখ্যা বোঝায় অবশ্যই এটি পূর্ণ সংখ্যা হয়, যার দ্বারা প্রকাশ করে ইন্টিজার। ইনপুট এন, আউটপুট আমার 3টে আসবে, 0 পজিটিভ নেগেটিভ, যেহেতু 3টে আউটপুট আসবে তাহলে আমি আর এটা 3টে দিলাম না, আমি এখানে সেমিকোলন দিয়ে রাখতে দিলাম, ঠিক আছে। এখন আমার কাজ কি, এই যে দেখেন আমার শুরুর ফাংশন শেষ, এই যে শুরুর ফাংশন শেষ, শুরু করলাম। এখন আমি যে ইনপুট এন নিব, আমি কম্পিউটারে বলবো যে এন্টার দ্য ভ্যালু অফ এন, প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপ এন্টার দ্য ভ্যালু অফ, হ্যাঁ, এন, তার মানে এন এর মান প্রবেশ করাও, এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান প্রবেশ করাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব, কম্পিউটার স্ক্যান করবে, ঠিক আছে। প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এন মানে এন এর মান প্রবেশ করান। তো কম্পিউটারে যখন আমি এন এর মান দিব তখন কম্পিউটার এটা স্ক্যান করবে, স্ক্যান করার পরে আমি শর্ত দিব, ঠিক আছে। তো কম্পিউটার স্ক্যান করবে, স্ক্যান অ্যাপ, স্ক্যান করে দেখবে সে কি, যেহেতু ইন্টিজার টাইপের ডেটা তাহলে সে নিবে কি পার্সেন্টেজ, কয়টা পার্সেন্ট নিবে, একটা, কারণ ইনপুট কয়টা, একটা। ইনপুট যদি 3টে হইতো 3টা পার্সেন্টেজ, 4টে হলে 4টা পার্সেন্টেজ, 5টা হলে 5টা পার্সেন্টেজ। এটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম ক্লাসটাতে, প্রথম ক্লাসটা দেখে আসবেন। পার্সেন্টেজ, এরপরে এন, ইনপুট একটা আছে, একটা নিয়ে নিব, স্ক্যান করলাম, স্ক্যানে পার্সেন্টেজ ইনপুট এন্ড এন, ঠিক আছে। স্ক্যান করার পরে এখন আমি কম্পিউটারকে শর্ত দিব। যদি আপনারা মনে রাখবেন একটা দুইটা দুইটা তিনটা বা দুইয়ের অধিক যদি
দুইয়ের অধিক যদি ফলাফল আসে তাহলে ইফ স্টেটমেন্ট বলবে, আর যদি একটা ফলাফল আসে তাহলে ফর লুপ হবে। ঠিক আছে, সো আমি এনে লিখবো ইফ। ইফ যদি আমি প্রথম শর্তটা দিই, এই যে এটা n ইজ ইকুয়াল 0, n ইজ ইকুয়াল 0, যদি n এর মান 0 হয় তাহলে এখানে নিব প্রিন্ট এফ, ফলাফল নেব, এই যে ফলাফলটা, এই যে প্রিন্ট 0। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ 0, প্রিন্ট এফ 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা তথ্য দিব, যেহেতু আমার আরেকটা শর্ত আছে, এই যে আরেকটা শর্ত দেখবো, ইফ ইলস, ইফ ইলস, ইফ ইলস n গ্রেটার দেন, হ্যাঁ n গ্রেটার দেন, এখানে 5 ব্র্যাকেট হবে, n গ্রেটার দেন 0, যদি আমার n এর মান কি হয় 0 অপেক্ষা বড় হয় তাহলে উত্তর দুইটা, একটা কি ইয়েস হইলে পজিটিভ আর নো হইলে নেগেটিভ। তাহলে আমি নিব ইয়েস মানে আবার একটা ফলাফল, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট এফ পার্সেন্টেজ পজিটিভ, পজিটিভ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর যদি এটা পজিটিভ না হয় তাহলে কি হবে নেগেটিভ হবে। নেগেটিভের জন্য আর শর্ত দেওয়ার দরকার নাই, আমি দেব ইলস, ইলস অর্থ নতুবা, ইলস নতুবা প্রিন্ট এফ পার্সেন্টেজ নেগেটিভ, নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এই যে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এখানে গ্যাটস দিতে পারি, গ্যাটস পরে এই যে ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম এটা ক্লোজ করে দেব। এই হয়ে গেল আমার একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। ঠিক আছে, তো আশা করি একদম ক্লিয়ারলি বোঝা গেছে। এখন আমরা দেখব আপনার লিপ ইয়ার বছরটা কেমনে নির্ণয় করে। তো লিপ ইয়ার বছরটা নির্ণয় করার জন্য হ্যাঁ আমরা দেখব যে প্রচারটা কেমনে তৈরি করে লিপ ইয়ার বছর, মানে অধিবর্ষ, যেটা বলে আমরা বাংলায় বলি অধিবর্ষ। ঠিক আছে, তো ফার্স্টে আমি স্টার্ট করব, স্টার্ট, এরপরে ইনপুট নিব, ইনপুট ইয়ার, ইনপুট হিসেবে কি নিলাম ইয়ার, ইয়ার মানে কি বছর, আমি বছরটা নিলাম। তো একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, যদি কোনো বছর অধিবর্ষ হয় তাহলে এই বছর আপনি 4 দ্বারা ভাগ করবেন, এই ইয়ারটারে কি দ্বারা ভাগ করবেন 4 দ্বারা ভাগ করবেন, অথবা ইয়ারটারে 100 দ্বারা ভাগ করবেন। এই দুইটা দ্বারা ভাগ করলে আপনার কনফার্ম পাওয়া যাবেন যে অধিবর্ষ কিনা। অধিবর্ষটা কি মূলত, অধিবর্ষ বলতে আমরা জানি না যে 4 বছর অতি 4 বছর পর পর একটা বছর আসে, যেখানে আমরা 365 দিনের পরিবর্তে 364 দিন হতে পাই। হ্যাঁ ঠিক আছে, তো এই যে একটা বছর আসে, এটা আমরা 365 দিন না 364 দিন পাই, একটা দিন কম পাই না বেশি পাই এটা খেয়াল করতেছে না। আচ্ছা দেখি, সো ফার্স্টে আমি কি করব, এনে লিখবো ইয়ার মডুলেট 4 ইজ ইকুয়াল 0, মানে ইয়ারের 4 দ্বারা ভাগ করলে 0 হয় কিনা, মানে বাক্সের শূন্য হয় কিনা। এটা প্রথম একটা এরকম একটা ভিডিও আমি দিয়েছি, একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটার মধ্যে লিখছিলাম যে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, যদি ধনাত্মক হয় তাহলে 2 দ্বারা ভাগ করলে 0 হবে, আর ঋণাত্মক হলে 2 দ্বারা ভাগ করলে সরি একটি সংখ্যা জোড় নাকি বিজোড় ওইটা দেখাইছিলাম। সো দেখেন ইয়ার মডুলেট 4 ইজ ইকুয়াল 0, উত্তর হবে ইয়েস অর নো। আচ্ছা আমি এদিক দিয়ে ইয়েস দিই আর এদিক দিয়ে নো দিই, কোনো ব্যাপার না, আপনারা ইচ্ছা করলে অন্য দিক দিয়ে নিতে পারেন, এদিক দিয়ে ইয়েস এদিক দিয়ে নো নিতে পারেন। সো যদি নো হয় মানে শূন্য না হয় তাহলে এটা হবে নট লিপ ইয়ার, এটা লিপ ইয়ার না। তাহলে কি হবে আপনার, হ্যাঁ প্রিন্ট নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। ঠিক আছে, আচ্ছা আর যদি ইয়েস হয় তখন এটার আমি আরেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিব,
যে ইয়ার, আমি ওয়াই লিখলাম, আপনার ইয়ার লিখে নেবেন। ইয়ার মডুলেট 100 ইজ ইকুয়াল 0। অনেক বইয়ে দেখবেন আপনার 400 দ্বারা ভাগ করে। ইয়েস, ইয়ার মডুলেট 100 ইজ ইকুয়াল 0। এদিকে কি হবে আবার উত্তর? মনে করেন নো। নো মানে কি? নট লিপ ইয়ার, এটা লিপ ইয়ার না। প্রিন্ট নট লিপ ইয়ার, লিপ ইয়ার, ঠিক আছে। আর যদি ইয়েস হয় মানে ভাগ করলে 0 হয় তাহলে হবে লিপ ইয়ার। কারণ বলতে পারেন তাহলে এখানে যখন 4 দ্বারা ভাগ করে 0 পাইছিলাম, তো ইয়েসতে তো লিপ ইয়ার হয়ে যাওয়ার কথা ছিল, নোতে নট লিপ ইয়ার হওয়ার কথা ছিল। হ্যাঁ, লিখতে পারতেন আপনি ইয়েস দিয়ে লিপ ইয়ার দিয়ে পরে প্রিন্ট করে এন এন লিপ ইয়ার লিখে ইন করে দিতে পারতেন। কিন্তু আমি যেহেতু আরেকটা কনফার্ম তথ্য দিলাম, 100 দ্বারা ভাগ করলাম, আরেকটু নিশ্চিত হলাম, ঠিক আছে, তখন আমি আবার এখানে একটা তথ্য দিয়া যে 100 দ্বারা ভাগ করলে এদিকে নট নট লিপ ইয়ার, আর যদি ইয়েস হয় তার মানে 400 দ্বারা ভাগ করলে যদি লিপ ইয়ার পাই তাহলে আমি 100 দ্বারা ভাগ করলে কি পাবো? নিশ্চিত লিপ ইয়ার পাবো, ঠিক আছে। তখন এটা কি হবে? প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। এখন আমি তিনটারে কি করব? এক জায়গায় সংযোগ করব, সংযোগ করে ইন করে দেব, ইন। ক্লিয়ার? আমি একসাথে সংযোগ করলাম, সংযোগ করে কি করলাম? ইন করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেছে? এটা লিপ ইয়ার বছর হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এটা যদি আমি অ্যালগরিদম তৈরি করি তাহলে কিভাবে হবে? অ্যালগরিদম তৈরি করলে ধাপ 1, ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে এন এর সরি ইয়ার এর মান নেই, ইয়ার, এই যে ইয়ার, হ্যাঁ, ইয়ার এর মান গ্রহণ করি, গ্রহণ করি। ধাপ 3, ধাপ 3, এই যে ধাপ 3, আমি লিখলাম ইয়ার মডুলেট 4 মানে ভাগ ইজ ইকুয়াল 0 কে সত্য, উত্তর আসবে হা বা না। হা হলে, যে হা হলে এটা 1 নং, 2 নং, 3 নং, এটা 4 নং দিই। হা হলে 4 নং, আর যদি না হয় তাহলে এটারে আপনার 5 নং দিই, 5 নং, 5 নং এ যাই, ঠিক আছে। দেখেন আমি কি করলাম যে ইয়ার মডুলেট 4 হা হলে 4 নং এ যায়, না হলে 5 নং এ যায়। এখন 3 এর পরে কত আসবে? 4 না, আমি 4 নং ধাপে দেখি, ধাপ 4। ধাপ 4 আবার ইয়ার রে ভাগ করছে 100 দ্বারা, ইয়ার মডুলেট 100 ইজ ইকুয়াল 0 কে সত্য, হা। হা হলে, হা হলে কত নং? এটা 5 ধরছি না, এটা আপনার 6 নং ধরি, এটা 7 নং ধরি, কোনো সমস্যা নেই। আপনার এটা 6 ধরে এটা 7 নং ধরতে পারেন, কোনো সমস্যা নেই। হা হলে 6 নং, না হলে 7 নং এ যায়, না হলে কোথায় যায়? 7 নং এ যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধাপ 4 এর পরে কত? 5, ধাপ 5, 5 ফলাফল নট লিপ ইয়ার, ফলাফল নট লিপ ইয়ার অথবা অধিবর্ষ না। ধাপ 6, 6 কি লিপ ইয়ার, 6 ফলাফল লিপ ইয়ার। ধাপ 7, 7 কি আবার নট লিপ ইয়ার, ফলাফল নট লিপ ইয়ার, ফলাফল নট লিপ ইয়ার। এরপরে ধাপ 8 কি শেষ করে দিই, এই যে শেষের ধাপ 8, ধাপ 8 শেষ করি, ঠিক আছে। ধাপ 8 কি করি? শেষ করি।
ক্লিয়ার তো? এখন দেখেন এটা যদি আমি সি ভাষায় প্রোগ্রাম তৈরি করি তাহলে কি হবে? প্রথমে হ্যাশ ইনক্লুড studio.h মেইন ফাংশন রান এই সেকেন্ড ব্র্যাকেট লাইব্রেরি ফাংশনের কাজ শেষ। এখন আমি দেখবো এটা ইন্টিজার টাইপ নাকি ফ্লোট টাইপ, তাহলে আমি ইন্টিজারই ধরি, আপনারা ইন্টিজারে করতে পারেন। ইন্টিজার ইনপুট কেডা ইনপুট ইয়ার ইয়ার আউটপুট তো দুইটা তিনটা চলে আসছে, দুইটা নট লিপিয়ারে একটা লিপিয়ারে চলে আসছে, তাহলে আমি আউটপুটটা এখানে দিলাম না। এখন প্রিন্ট অ্যাপ enter the value of year ইয়ারের মান প্রবেশ করুন, ঠিক আছে? ইয়ারের মান প্রবেশ করার পরে লিখবো scanf percentage and year scanf করার পরে percentage and year। এখন আমি কি করব, শর্ত জুড়ে দিব। প্রথম শর্তটা হলো এটা, দ্বিতীয় শর্তটা এটা, দুইটা শর্ততে কাজ শেষ। আমি লিখলাম if যদি year modulate 4 is equal, দুইটা ইকুয়াল দিবেন, এর যে 0 যদি 0 হয় তাহলে কি নেবেন, আপনি প্রিন্ট নেবেন প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টেজ। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, দুইটা ফলাফল যেহেতু আসছে, একটা হলো নট লিপিয়ারের দুইটা আর একটা লিপিয়ারের একটা, তাহলে আমি এখানে আরো সহজ করে দিই আপনাদেরকে, জাস্ট সরাসরি একটু সহজ করে দিই। এই যে দেখেন ইয়ার মডুলেট 4 is equal 0 and ইয়ার মডুলেট 100 is equal 0। দুইটা শর্ত, যদি এই শর্তের মধ্যে সেমিকোলন হবে না, বাকি সব ক্ষেত্রে সেমিকোলন হবে। যদি ইয়ারে 4 দ্বারা ভাগ করলে বাক্সের 0, অথবা 400 দ্বারা 100 দ্বারা ভাগ করলে বাক্সের 0 হয়, হ্যাঁ যদি ইয়েস হয় তাহলে এই যে প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ লিপিয়ার ঠিক আছে, লিপিয়ার নতুবা প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ নট লিপিয়ার শেষ, ঠিক আছে? যদি ইয়েস হয় তাহলে এই যে ইয়েস হইলে লিপিয়ার নিয়ে নিলাম, আমি দুইটা শর্ত একসাথে দিয়ে দিচ্ছি, সি প্রোগ্রাম যদি একসাথে দেওয়া যায় লিপিয়ার নয়তো নট লিপিয়ার। এখন বলতে পারেন এখানে নট লিপিয়ার দুইবার আসছে, দুইবার থেকে একবার পর কোনো সমস্যা নাই, আমার তো নট লিপিয়ার একটাই বোঝাইতেছে, নট লিপিয়ার হবে, বছরটা হয় লিপিয়ার হবে নয়তো লিপিয়ার হবে না। এরপর এখানে গ্যাটস দিবেন, গ্যাটস ফার্স্ট ব্র্যাকেট, আর এই যে প্রথম ব্র্যাকেট শুরু করছিলেন এটা ক্লোজ করে দিবেন। আর এখানে কিন্তু আমি দুইটা ফলাফলের জন্য, প্রত্যেকটা ফলাফলের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট নেবেন। এই যে এনে একটা ফলাফল, একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট, আরেকটা ফলাফলের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? বুঝছেন বিষয়টা? একদম কিন্তু ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। তো এখন দেখেন একটি আমরা সেন্টিগ্রেডকে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে চাই অনেক সময়, আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেন্টিগ্রেডকে ফারেনহাইটকে সেন্টিগ্রেড। সো প্রিয় ভাই বোনেরা, একটা কথা, আমরা যখন সেন্টিগ্রেডকে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করি তখন আমাদের দুটো সূত্র মুখস্থ করতে হয়, একটা হলো সেন্টিগ্রেডের সূত্র, একটা হলো ফারেনহাইটের সূত্র। সো আমি আপনাদেরকে এই সাজেস্ট করবো না যে আপনারা মুখস্থ রাখবেন, আপনারা জাস্ট খালি এই সমীকরণটা মুখস্থ রাখবেন, 9/f-32 = 5/c যদি মুখস্থ রাখতে পারেন, এখান থেকে আমি দুইটা সূত্র বের করে নিতে পারবো। যেমন দেখেন আমি যদি এই যে 9, আমি সি এর মান বের করবো, সি এর মান মানে সেন্টিগ্রেডের তাপমাত্রার মান বের করবো। সি এর মান বের করলে সি দিয়ে 9 এর গুণ করলে 9c = 5 × f-32, বা c কি হইতেছে 5/f-32 ডিভাইডেড বাই কত 9, বা যে এদিক দিয়ে 9 গুণ আছে, এদিক দিয়ে আসলে কি হবে, হ্যাঁ ভাগ 5 × f-32/9। এটা কি হয়ে গেছে সেন্টিগ্রেডের সূত্র, ঠিক আছে? আবার যদি আপনি f এর মান বের করতে চান তাহলে কি হবে দেখেন, 9/f-32 = 5/9
সি, বা তাহলে আমি f এর মান বের করবো, তাহলে যে 5/f মাইনাস 32 ইজ ইকুয়াল 9, বা f মাইনাস 32 ইজ ইকুয়াল 9c ভাগ কত 5, বা f ইজ ইকুয়াল কি 9c ভাগ 5 প্লাস 32। এই যে আরেকটা সূত্র, এটা হলো f এর সূত্র, আর এটা কি c এর সূত্র। তো আমি এই সূত্র দুটো লিখে নিই। c ইজ ইকুয়াল কি 5/f মাইনাস 32/9, আর f এর সূত্রটা কি আছে আপনার 9c/5 প্লাস 32। তো এটা সূত্র আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন আমি কাজ করব। কি কাজ করব দেখেন। এখন আমি কাজ করব, কাজটা কি করব একটু দেখতে হবে। আপনাদের সূত্র দুটো দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন আমি ফার্স্টে সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর করি। ফার্স্টে আমি সেন্টিগ্রেডকে কি করব, ফারেনহাইটে রূপান্তর করব। তাহলে আমি শুরু করি। স্টার্ট ইনপুট। কারে কোথায় নিব? আমি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে নিব। ঠিক আছে, তার মানে আমার মান আসবে কি, এফ এর মান আসবে, ফারেনহাইটের মান আসবে। সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর মানে কি, সি এর মান প্রবেশ করাই দিব, এফ এর মান, এই যে সি এর মান লিখে দিলে এফ এর মান চলে আসবে, মানে সেন্টিগ্রেডটা আপনার তাহলে ফারেনহাইটে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমি ইনপুট হিসেবে নিব সি। যদি বলে সেন্টিগ্রেডকে ফারেনহাইট, তাহলে ইনপুট নেবেন সি, সেন্টিগ্রেড ইনপুট নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এখন আপনি সরাসরি প্রসেস করবেন। প্রসেসে আপনি লিখে দিবেন যে এই যে এফ এর সূত্রটা, ফারেনহাইটের সূত্র, মানে ফারেনহাইটের সূত্র মানে এফ এর মান চাইতেছেন, এই যে 9c/5 প্লাস 32। ঠিক আছে, এরপরে আপনি ফলাফল নেন, প্রিন্ট কোনটার ফলাফল, এই যে এফ এর মান আসবে, এফ। এরপরে আপনি ইন্ট করেন, ইন্ট। ঠিক আছে, বুঝছেন কথা? আর যদি আপনি আপনার ফারেনহাইটকে সেন্টিগ্রেডে করবেন, আচ্ছা ওইটা আমি দেখাই দিচ্ছি, আগে এটা আমি অ্যালগরিদম লিখি। ধাপ 1 শুরু করি, ধাপ 2 হিসেবে সি এর মান নেই, সি এর মান নেই। ঠিক আছে, এই যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, নাকি 3-এ কি করছে দেখেন, ধাপ 3 যা সূত্রটা লিখে দিবেন, f is equal 9c/5 প্লাস 32 নির্ণয় করি, নির্ণয়। এরপরে ধাপ 4-এ ফলাফল নেই, 4 ফলাফল নেই। এরপরে শেষ ধাপ 5, বাস শেষ করি। ধাপ 5-এ কি করি, শেষ করি। ঠিক আছে, আমার কাজ কিন্তু শেষ। ধাপ 5-এ কি করলাম, শেষ করলাম। এখন আমি যদি এটারে আপনার সি ভাষায় লিখতে চাই, তাহলে আমি ফার্স্টে কি লিখবো, হ্যাশ ইনক্লুড studio.h। আমরা এটারে প্লট সাইজে করব। প্লট সাইজটা কি বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমি প্রথম ভিডিওতে দিছি। আপনারা যারা এটা দেখতেছেন এখনো বলবো যে ওইটা স্টপ করে প্রথম ভিডিওটা দেখে পরে এটা দেখেন। আশা করি দুইটা ক্লাসই পঞ্চমত দেখতে আসে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখবো প্লট। প্লট ইনপুট কেডা, ইনপুট সি, সি আউটপুট কে আসবে এফ। ঠিক আছে, এরপর লিখবো প্রিন্টে, প্রিন্টে এই যে ইনপুট, ইনপুট বসাবো। তো কম্পিউটারে লিখবো এন্টার দা ভ্যালু অফ সি, সি এর মান প্রবেশ করেন। সি এর মান যখন প্রবেশ করলাম তখন কম্পিউটার স্ক্যান করবে, স্ক্যান অ্যাপ
পার্সেন্ট ডি অ্যান্ড সি, স্ক্যানে পার্সেন্ট ডি অ্যান্ড সি, সি এর মান প্রবেশ করালাম। সি এর মান প্রবেশ করানোর পরে আমি জাস্ট কি করব, এটার জন্য মান নিব নাকি। তো আমি এখানে একটা শর্ত দিব, সাম সরি f is equal 9c by 5 plus 32। এটা কিন্তু 3 নং চার্ট ছিল, যার কারণে 3 দিছিলাম। জাস্ট তাহলে আপনি শর্তটা লিখে দিবেন, লিখে দেওয়ার পরে কম্পিউটার আপনার ফলাফল দিবে। তাহলে ফলাফলে কি আসবে, আরেকটা এই যে ফলাফলে কি আসছে, 4বার প্রিন্ট আসছে। তাহলে আবার লিখবো প্রিন্ট এফ, যেহেতু একটা পার্সেন্ট এক্সট্রা পার্সেন্ট দিতে আসবে, যদি 2টা 3টা 4টা থাকতো তাহলে ফলাফলে একটাই আসতো। এন্ড আউটপুট আসবে, আউটপুট কি, এই যে আউটপুট এফ, ঠিক আছে। ফলাফল চলে আসছে সেকেন্ড ব্র্যাকেট। এখন আপনার এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা ক্লোজ করে দেবেন। এই সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ এটা, আর এটার ক্লোজ কি হবে, এটা গ্যাটস, শেষ। ঠিক আছে, গ্যাটস তার মানে কি শেষ, বুঝছেন। তো দেখেন কঠিন কিচ্ছু না। তাহলে আমরা দেখলাম সেন্ট্রিগেটকে ফারেনহাইটে রূপান্তর করলাম। এখন যদি আমরা ফারেনহাইটকে সেন্ট্রিগেটে রূপান্তর করতে চাই তাহলে কি হবে, কিচ্ছু না। প্রথমে স্টার্ট করব, ইনপুট সি এর পরিবর্তে কি হবে, আমি এখন ফারেনহাইটকে, এই যে ফারেনহাইটকে হাইটকে সেন্টিগ্রেডে নিব, সেন্টিগ্রেডে রূপান্তর করব। তাহলে ইনপুট, হ্যাঁ আমি যে আগে সিনে ছিলাম না, এখন আমি এই যে ফারেনহাইটের ইনপুট নিব, এই যে ফারেনহাইটের অ্যাপ নিব। আর এখানে সূত্রটা লিখবো সেন্টিগ্রেডের সূত্র, সি এর সূত্র না, সি ইজ ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস 32 বাই 9। ঠিক আছে, সি এর সূত্র নিলাম। তারপরে ফলাফল আসবে কি, এই যে সি, ফলাফল আসবে সি। তারপর শুরু করি ইনপুট হিসেবে সি এর মানের পরিবর্তে কি হবে, এফ এর মান নেই, এফ এর মান নেই। ধাপ 3, এফ ইজ ইকুয়াল 9c বাই 5 প্লাস 32 জায়গার পরিবর্তে আমি কি নিব, এই যে সূত্রটা নেব, এটা সি ইজ ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস 32 বাই 9 নির্ণয় করি। ঠিক আছে, ফলাফল নিয়ে শেষ করি, ফলাফল নিয়ে শেষ করি, একদম সিম্পল বিষয়। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি হবে, প্লট সি এর পরিবর্তে হবে এফ, আর আউটপুট এফ এর পরিবর্তে হবে কি সি। এন্টার দা ভ্যালু অফ সি এর পরিবর্তে হবে এফ। ঠিক আছে, আর এখানে পার্সেন্টই, সরি আমি তো প্লট নিছিলাম, তাহলে এখানে লিখবেন পার্সেন্ট এফ, আমি ভুল করছি আগেরটার মধ্যে, আপনারা লিখবেন পার্সেন্ট এফ। ঠিক আছে, এন্ড সি এর পরিবর্তে কি হবে এফ। আমি যদি এই পার্সেন্ট এফ এটার জন্য না, এখানে আমি যে প্লট লিখছি, কারণ এই তাপমাত্রাগুলো সব অনেক সময় ভগ্নাংশে চলে আসে, যার কারণে আমি প্লট লিখছি। আর আরেকটা প্লট লেখার একটা সুবিধা হলো, আপনারা যদি প্লট লিখেন তাহলে এটা পূর্ণ সংখ্যা হোক, ধনাত্মক হোক, ঋণাত্মক বা ভগ্নাংশ, যে কোনো সংখ্যক ফলাফল শো করবে। কিন্তু যদি ইন্টিজার দেন, তাহলে যদি ফলাফলটা ভগ্নাংশ আসে তাহলে ফলাফলটা শো করবে না। ঠিক আছে, আমি লিখলাম এফ, এই যে প্লটের জন্য পার্সেন্ট এফ, আর এনে এফ লিখলাম। ঠিক আছে, আর এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, সি এর সূত্র লিখবো, সি ইজ ইকুয়াল কি আছে, 5 ইন্টু এফ মাইনাস 32 ভাগ কত, 9। ঠিক আছে, এরপরে পার্সেন্ট ডি, ডির পরিবর্তে কি আসবে এফ, পার্সেন্ট এফ, আর এখানে কি চলে আসবে আউটপুট সি। এরপরে এই যে গ্যাস, শেষ। তাহলে সেন্টিগ্রেডকে ফারেনহাইট এন্ড ফারেনহাইটকে সেন্টিগ্রেড খুব সহজে বুঝতে পারলাম আমরা, আশা করি। ঠিক আছে, এখন দেখেন আমরা একটু ধারাগুলো নিয়ে আলোচনা করি। আমি আপনাদেরকে ধারাটা আগে বোঝাই কি জিনিসটা, ধারাটা একটু দেখেন। ধারাটা মনে করেন আমরা 9-10 গণিত বইয়ের সম্পাদ্য পড়ছি, সম্পাদ্য বলছি গুণ সমান্তর ধারা পড়ছি। সমান্তর ধারাগুলো কিছু এরকম, মনে করেন এখানে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, হ্যাঁ ডট 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 প্লাস n। এরকম একটা ধারার আমার ফ্লোচার্ট করতে হবে, অ্যালগরিদম লিখতে হবে, সি প্রোগ্রাম লিখতে হবে। আপনাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এইটাই বেশিরভাগ আসতে পারে। তো আপনি কি করতে হবে, ফ্লোচার্ট, অ্যালগরিদম, ধারা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো আজকে আমরা আশা করি এই ক্লাসটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব, যেহেতু ক্লাসটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এখানে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ইউজ করতে করতে অনেকটা সময় দরকার। তাহলে আমি এটা আগামী ক্লাসে দিয়ে দিব। আপনারা যারা এই ক্লাসটা দেখছেন, প্রথম ক্লাসটা দেখবেন প্রথমে, এরপরে এই ক্লাসটা দেখবেন, দেখার পরে এই ক্লাসটা, 3টা ক্লাসে আশা করি আপনাদের সি প্রোগ্রামের যাবতীয় টোটাল সমস্যা সমাধান করে দিব।
এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।